বিএনপির প্রার্থী জনাব আজিজুল বারী হেলালকে। জনাব আজিজুল বারী হেলাল আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনি আমাদের শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এস এম সাখাওয়াত হোসেন। মাওলানা এস এম সাখাওয়াত হোসেন আমাদের খুব প্রিয় মানুষ। তিনি খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির। মাওলানা সাখাওয়াতও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমাদের সাথে আরও যুক্ত হওয়ার কথা, আমাদের সাথে আরও যুক্ত হওয়ার কথা খুলনা 4 আসনে ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন মাওলানা ইউনুস আহমেদ শেখ। আসলে তিনি আমাদের সঙ্গেই রয়েছেন, কিন্তু আমরা তার কথা শুনতে পাচ্ছি না খুলনা থেকে, সেজন্য আমাদের কিছুটা দেরি হলো, সেজন্য দর্শকদের কাছ থেকে আমরা একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি। মাওলানা ইউনুস আহমেদ শেখ যখন আমাদের সাথে যুক্ত হবেন এবং তার কথা যখন আমরা শুনতে পাবো, তখন তার সাথে আবার আপনাদেরকে আমরা নিশ্চয়ই তার কথাও আপনারা শুনতে পাবেন। আমরা আশা করবো যে মাওলানা ইউনুস আহমেদ শেখও আমাদের সাথে যুক্ত হবেন। তবে তার আগ পর্যন্ত আমাদের সাথে জনাব আজিজুল বারী হেলাল আছেন মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, আমরা তাদের কথা একটু শুনি। আমি একটু কমন প্রশ্ন দিয়ে, বা এটা ঠিক প্রশ্ন না দিয়ে শুরু করতে চাই। আমি প্রথমে হেলাল ভাই আপনাকেই শুনতে চাই, কিন্তু সেটা যেহেতু এটা প্রশ্ন না, সেটা 1 মিনিট এর মধ্যে যদি আপনি একটু বলেন। একই কথা আমি মাওলানা এস এম সাখাওয়াত হোসেনের কাছেও জানতে চাইবো যে আপনারা ভোটারদের কাছে কি বলে ভোট চাইছেন। হেলাল ভাই, আপনি ভোটারদের কাছে কি বলছেন, ভোট চাইতে গিয়ে কি বলছেন? যে আমাদের এই অঞ্চল দীর্ঘদিন নেতৃত্ব বঞ্চিত, এই ভোটারদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার জন্য কে আসলে উপযুক্ত ব্যক্তিকেই, পছন্দের ব্যক্তিকেই যেন নেতৃত্ব নির্বাচন করে। এটাই আমার প্রথম বক্তব্য, এটাই আমার বক্তব্য। নেতৃত্ব শূন্য এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যাতে এটা নিযুক্ত করে। আচ্ছা, আমি একটু মাওলানা এস এম সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইবো যে মাওলানা এস এম সাখাওয়াত হোসেন, আপনি কি বলে ভোট চাইছেন আপনাদের ভোটারদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওই অবহেলিত রূপসা তারকাদা দিগলিয়া অঞ্চল, এই অঞ্চলের সমস্যাবলী নিয়ে অতীতে কেউ কার্যকর ভূমিকা রাখেনি, মানুষের অধিকার নিশ্চিত করেনি। সেজন্য আমি চাই যে সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে যাতে এই এলাকার বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত হয়, এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়। সেই লক্ষ্যেই আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে সৎ এবং যোগ্য লোককে তারা নির্বাচিত করবে। ওকে, আমার দ্বিতীয় কমন প্রশ্ন, এটা আমি আবারও হেলাল ভাই থেকে শুরু করি। হেলাল ভাই, গণভোটের প্রচারণা করছেন কিনা, হ্যাঁ বা না, কোনটার পক্ষে বলছেন? আমরা জানি যে জনাব তারেক রহমান বলেছেন যে হ্যাঁ ভোটে অংশ নিতে, কিন্তু আমরা আবার জানি যে তৃণমূলে অনেক ক্ষেত্রে বলা হইতেছে যে না ভোট দিতে। আপনার এলাকায় আপনি কোনটা অনুসরণ করছেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে হা ভোটের পক্ষে, আমার দলের চেয়ারম্যানও হা ভোটের পক্ষে। এখন আমরা একটা গণতান্ত্রিক দল, হা ভোট না ভোট দেওয়ার জনগণের একটা অধিকার আছে, তিনি নাও দিতে পারেন, হাও দিতে পারেন। তবে আমরা প্রচার করছি যেন হা ভোট দেয়। যেহেতু আমার দল হা ভোটের পক্ষে, আমিও হা ভোটের পক্ষে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সরকার প্রথমে হা ভোটের পক্ষে প্রচারণা করে হঠাৎ থামিয়ে দিয়ে বললেন যে এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা প্রথমেই বলেছিলাম যে আপনি সরকার যে গণভোটের পক্ষে প্রচার করলে তাহলে তো কোনো আপনার ডেমোক্রেসি থাকলো না। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে আপনি যদি গণভোটের প্রশ্ন করেছেন, আমাদের এই যে নির্বাচনটা, এই নির্বাচনটাকে উৎসব মুখর পরিবেশে করা আমাদের উচিত, এবং একটা কম্পিটিটিভ নির্বাচন, অর্থাৎ প্রতিযোগিতামূলক নির্বাচন। যে নির্বাচন শেখ হাসিনা গত 17 বছরে 3বার না 4বার করে গেছে, ওই রকম নির্বাচন যেন বাংলাদেশে আর অনুষ্ঠিত না হয়, যাতে উৎসব মুখর পরিবেশে হয়। নির্বাচন কমিশনের অনেক বিধি নিষেধ, আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা আসবো। হেলাল ভাই, আপনি কি হ্যাঁ ভোট দিতে বলতেছেন লোকজন রে? হ্যাঁ, আমি বলছি তো, আমি তো নিজেই হ্যাঁ ভোটের পক্ষে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি হ্যাঁ ভোটের কথাই বলি। কিন্তু আপনি প্রচারণা করতেছেন না? প্রচারণা করছি। ওকে, মাওলানা সাখাওয়াত, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে হ্যাঁ ভোট এবং না ভোটের ক্ষেত্রে আপনার
কি অবস্থা। আমরা আর তো আমি একটু মাওলানা সাক্ষাৎ শুরু করার আগে আমি একটু আমাদের প্রোডিউসার আবির ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আবির ভাই, জনাব ইউনুস কি তাকে কি আমরা শুনতে পাচ্ছি কিনা, শোনা মাত্রই যেন আমরা তাকে পাই আর কি। জনাব সাখাওয়াত। আমরা শুরু থেকেই হা ভোটের পক্ষেই আমরা কাজ করে আসছি। আমরা চেয়েছি যে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়, কোনো যে সংস্কারের যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলিতে বিএনপি অনেক ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা এগুলোর ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম সংস্কার কমিশনের কাছে। তো আমরা হা ভোটের পক্ষেই গেছিলাম যেন আর কোনো স্বৈরাচারের যাতে জন্ম না হয়, দেশটা যাতে মানে সুন্দরভাবে পরিচালিত হয়, তার জন্য আমরা শুরু থেকেই হা ভোটের পক্ষে ছিলাম, এখন আমরা আছি। মাওলানা এম সাখাওয়াত, এখনকার কমন প্রশ্নটা আপনাকে দিয়ে শুরু করি, তো একই ব্যাপার আর হেলাল ভাইয়ের কাছেও জানতে চাইবো। সেই কমন প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা রয়েছেন, তাদের ভোটাররা রয়েছেন, আপনারা তাদের ভোটারদেরকে আপনাদের বাক্সে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন কিনা, জানাবেন কিনা? আওয়ামী লীগের সমর্থকদের প্রতি আপনাদের আচরণ এই ইলেকশনের পরে জয়ী বা বিজয়ী হলে কি হবে? একই প্রশ্ন আপনাকে আগে, মাওলানা সাখাওয়াতকে আগে জেনে নিই। আমরা সে যে কোনো দলের হোক না কেন, আমরা কোনো নিরপরাধ ব্যক্তিদের ব্যাপারে, নিরপরাধ মানুষের উপরে কোনো নির্যাতন নিপীড়ন হোক, তারা জেল জুলুমের শিকার হোক, এটা আমরা চাই না। তো সেটা আওয়ামী লীগের সাধারণ মানুষ যারা যারা কোনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত না, জড়িত না, বা কোনো অপকর্মের সাথে জড়িত না, তাদের ব্যাপারে আমাদের কোনো কমপ্লেন নাই। হ্যাঁ, যারা দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, তাদের ব্যাপারে মামলা হয়েছে, হামলা হয়েছে, সেটা বিচার হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হোক, যেটাই হোক না কেন, এ ব্যাপারে আমাদের বক্তব্য নেই। কিন্তু সাধারণ মানুষ, সে আওয়ামী লীগ করুক আর যে দলে কি করুক না কেন, তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। হ্যাঁ, তারা দেশের স্বার্থে, কারণ দেশের জনগণকে আমরা বিভক্ত করতে চাই না, সকলে মিলেমিশে আমরা দেশকে গড়তে চাই। সেক্ষেত্রে তাদের প্রতিও তারাও আমাদের সাথে মিলেমিশে কাজ করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তো সেটার ব্যাপারে আমরা সকলকে আহ্বান করতেছি, আসেন দেশ গড়ার ক্ষেত্রে এবং দেশ থেকে চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করার স্বার্থে আমরা সবাই মিলেমিশে কাজ করি, সেভাবেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। হেলাল ভাই, আপনার কাছে আসার আগে আমার মনে হয় যে জনাব ইউনুস, মাওলানা ইউনুস আহমেদ শেখ আমাদেরকে এখন শুনতে পাচ্ছেন। মাওলানা শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি খালিদ ভাই, আমি শুনতে পাচ্ছি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আমি তার মুখ নড়া দেখতে পাচ্ছি কিন্তু তাকে আমি শুনতে পাচ্ছি না। তাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? হেলাল ভাই, আমরা শুনতে পাচ্ছি। দর্শকরা কি শুনতে পাচ্ছে? আবির ভাই, দর্শকরা শুনতে পাচ্ছে, তার মানে আমি শুনতে পাচ্ছি না আসলে। আমি শুনতে পাচ্ছি খালিদ ভাই, আমাকে শুনতে পান না এখন? আচ্ছা, ঠিক আছে, আমি এইখান থেকে শুনে নিব না, আমি আমার মোবাইল ডিভাইস থেকে শুনে নিব না। জনাব ইউনুস, অধ্যক্ষ ইউনুস, আপনি আমাদেরকে দুটি বিষয় আমরা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন দুটির যদি আপনি একটু জবাব দেন। একটা হচ্ছে আপনি গণভোটের প্রচারণা করছেন কিনা, এবং গণভোটে আপনি কাকে আসলে ভোট দিতে বলছেন, হ্যাঁ কে নাকি না কে? আর দুই হচ্ছে আপনি আওয়ামী লীগের ভোট আশা করছেন কিনা, বা আওয়ামী লীগের ভোট আপনি চাচ্ছেন কিনা, যাতে আওয়ামী লীগের ভোটও আপনার বাক্সে পড়ুক। অধ্যক্ষ ইউনুস, আমাকে বারবার চাইছে কিন্তু অধ্যক্ষ ইউনুসকে আসলে আমরা শুনতে পাচ্ছি না। আমরা হেলাল ভাই, তাহলে আপনার কাছ থেকে শুনি। মাওলানা সাখাওয়াত কিন্তু স্পষ্ট করে বললেন যে উনি কোনো বিভক্তি চান না। যারা ভোটার আছেন তেরখাদা এলাকার, খুলনা 4 আসনের, তাদেরকে তিনি আহ্বান করবেন তাকে ভোট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে মানে কে অতীতে কি দল করেছেন, কি করেছেন, সেটা ওনার বিবেচনা। যদি আসনের
উন্নয়নের উন্নয়নের জন্য তিনি সবাইকে এক হওয়ার ডাক দিচ্ছেন। আজিজুল বারী হেলাল। আমি এই প্রশ্নের উত্তরটা শুধু তেরোখাতা দিঘলিয়া রূপসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আমি এই প্রশ্নের উত্তরটা দিতে চাই যে অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। প্রেম এবং যুদ্ধে সবকিছুই বৈধ, এরকম একটা নীতি আমি দেখলাম যে আমাদের 11 দলীয় জোট নিয়েছে, যে সবকিছুই যেন বৈধ। যেমন আমি দেখলাম যে আপনার স্ট্যাম্প, ভোটের যে স্ট্যাম্প, এটা জালিয়াতি করা হচ্ছে। লাভ অ্যান্ড ওয়ার, লাইক আপনার ভোট যুদ্ধ। হেলাল ভাই, এই ভোট, হেলাল ভাই আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিয়ে আমরা আসলে এই প্রসঙ্গগুলিতে আসব। আপনি আপাতত যেগুলি কমন প্রশ্ন সেগুলির মধ্যে যদি একটু বলেন আর কি, যে আওয়ামী লীগের ভোট আপনি চাইতেছেন কিনা, কোনো জায়গায় গিয়ে আপনি বলতেছেন কিনা যে নৌকার ভোট আমাদেরকে দেন বা আওয়ামী লীগ আমাদেরকে ভোট দেন। ভোট আমাকে চাই, আমি জনগণের ভোট চাচ্ছি। সেই জনগণের রাজনৈতিক পরিচয়কে আপনি মেলাইন করতে পারেন না। একটা লোক তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আদর্শ থাকবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের সাখাওয়াত ভাই বা ইউনুস ভাই, তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, তাদের কিছু সমর্থক আছে, আওয়ামী লীগের সমর্থকরা আছে, বিএনপির সমর্থক বা সাধারণ জনগণ আছে। আমি অ্যাজ এ পলিটিশিয়ান, আমি তেরোখাদা দিঘলিয়া রূপসার মানুষকে বলি, সমগ্র জনগণ আপনার আমাদের উন্নয়নের স্বার্থে 17 বছরের যে আপনার কালো অধ্যায়, এই কালো অধ্যায়কে ভুলে গিয়ে জনগণ হিসেবে আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে, কে আপনাদের নেতৃত্ব দেবার উপযুক্ত। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা আমাদের এই যে ইসলামী ঐক্যজোট, এনসিপি, এটা আমার কাছে কোনো মুখ্য বিষয় না। কারণ আমি 40 বছর এই জাতীয় রাজনীতিতে, বিশেষ করে আমার এই অঞ্চলকে, আমার এই জন্মভূমিকে, আমার এই এই ভূমিপুত্র হিসাবে আমি কখনো মানুষকে রাজনৈতিক বিবেচনায়, আদর্শে বিভেদ করি না। ইভেন আমি ধর্মীয় বিবেচনায় বিভেদ করি না। আমি সবাইকে আমার এলাকার অত্যন্ত আপন জন হিসেবে ভাবি। এবং আমার সেই ক্ষেত্রে মাওলানা সাখাওয়াতের এবং আপনার অবস্থান একই, যে আপনারা কোনো বিভেদ চাচ্ছেন না, কোনো ভোটারদের কাছে আলাদা করে যাচ্ছেন না তার অতীতের উপর ভিত্তি করে। আমি জনগণের কাছে ভোট চাইতেছি, জনগণ বিএনপি, সেই জনগণ আওয়ামী লীগও করে। ওকে, আমি মাওলানা ইউনুস আহমেদ শেখকে এখন বোধহয় আমরা শুনতে পারবো, কারণ মাওলানা ইউনুস আহমেদ শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মাওলানা ইউনুস আহমেদ শেখ এখন আবার ফ্রোজেন হয়ে আছেন। আমরা মাওলানা ইউনুস আহমেদ শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? না। আবির ভাই, তো এখন তো শুধু হেলাল ভাই মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছেন। মাওলানা সাখাওয়াত আছেন আমাদের সঙ্গে? জি জি শুনছি, আমি শুনতে পাচ্ছি। মাওলানা সাখাওয়াত, জি বলেন। যে মাওলানা সাখাওয়াত, আমাদের এখন যেটি হেলাল ভাই বললেন তাতে অবস্থান হচ্ছে একদম পরিষ্কার যে তিনিও কোনো রকম কোনো বিভেদ করতে চান না, এবং তিনিও চান যে যারা ভোটার তাদেরকে ভোটের মতো করে এটাই বলতে। কিন্তু এইবার আমাদের হচ্ছে যে একটু প্রার্থীদের ব্যক্তিগত প্রশ্নের জায়গায় যেহেতু আসতে হয়, সেহেতু আমি মাওলানা সাখাওয়াত আপনার কাছে প্রশ্ন করতে চাই যে নির্বাচনী হলফনামা অনুযায়ী আপনি চাকরি করেন, নির্বাচন নিয়ে এখন আপনাকে দিনরাত ব্যস্ত থাকতে হচ্ছে, চাকরি থেকে ছুটি নিয়েছেন কিনা, নির্বাচনের যে খরচ সেটার উৎস কি নিজের আয় থেকে, দল থেকে, জোট থেকে কিনা, বিশেষ করে জামায়াতে ইসলামী আপনাকে নির্বাচনী খরচে বা নির্বাচনী যে ব্যয় হচ্ছে তাতে সহায়তা দিচ্ছে কিনা? বিষয়টা এটা তো আমার হলফনামায় আমি দিয়েছি, সেখানে আমার আয়ের উৎস কি হবে, নির্বাচনী ব্যয়ের উৎস কি হবে, এটা হলফনামায় আমি দিয়েছি। আমাদের জন্য যদি আবার একটু বলতেন। আমি আমার হলফনামায় এটা উল্লেখ করেছি যে আমার নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে যে 25 লাখ টাকা যে নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি তার মধ্যেই কোন কোন সোর্স থেকে আমি এটা ব্যয়ের জন্য ব্যয় করব সেটা হলফনামায় দিয়েছি। এটা মনে হয় আর করার প্রয়োজন হয় না। জামায়াতে ইসলামী আপনাকে কোনো টাকা দিচ্ছে কিনা? এটা তো এখনো পর্যন্ত আমরা কোনো পাইনি।
বা মানে সেরকম কোনো মানে হুম। মানে নির্বাচনী ব্যয়ে সহায়তা দেওয়ার জন্য জামায়াত ইসলামী আপনাদেরকে কোনো রকম কোনো সহায়তা এখন পর্যন্ত দেন নাই? না, মহাসচিব আমাদের মহাসচিব বলছে যে এরকম কোনো মেসেজ বা এরকম কোনো মেসেজ ওনার কাছে নাই। আপনি যে চাকরি করেন বলে হলফনামে উল্লেখ করছেন, সেই চাকরির উৎস মানে চাকরি থেকে কি এখন ছুটিতে আছেন? হ্যাঁ, আমি ছুটিতেই আছি। ওকে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে এই বিষয়ে যে শেষ প্রশ্ন করতে চাই সেটা হলো যে আপনাকে কি সাধারণ জনগণ, এইবার আমরা একটা ক্রাউড ফান্ডিং বা আমেরিকা বা ইউরোপের মধ্যে এইটার কথা খুব শুনছি, সেইটার কোনো ব্যবস্থা আছে? আপনাকে কেউ কি টাকা দিতে পারে বা আপনি কি কারো কাছ থেকে টাকা নিচ্ছেন, মানে যারা আপনার ভোটার বা যারা আমাকে আমার মুসাল্লিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিভিন্ন মহল থেকেই আমাকে সহযোগিতা করছে এবং আমাকে দল থেকেও একটা ফান্ডিং করতেছে। এবং বিভিন্ন আপনার যারা শুভানুদ্দী আছে তারাও আপনাকে ফান্ডিং করতেছে, তাই তো? সহযোগিতা করছে, জি। আপনার সাথে আমরা আবার পরে এই বিষয়টি নিয়ে কথা বলবো, কিন্তু আমরা একটু হেলাল ভাইকে জানতে চাই যে হেলাল ভাই, একটি বিষয়, 6টি আসনের প্রার্থী, মানে খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনের প্রার্থীদের হলফনামা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা। পত্রিকার তথ্য মতে আপনার বিরুদ্ধে 70টি মামলা রয়েছে, যার মধ্যে 11টি মামলা বিচারাধীন। আমরা যতটা জানি, আওয়ামী লীগ পতনের পর ডক্টর ইউনূস সরকারের সময় বিএনপির বেশিরভাগ যারা নেতৃবৃন্দ আছে তাদের এসব মামলাগুলিকে রাজনৈতিক মামলা বলে খালাস হয়ে গেছে। আপনার মামলা রয়ে গেল কেন? হলফনামা অনুযায়ী আপনার পেশা হচ্ছে রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আপনার নগদ আয়টা কিভাবে হয়? মানে হেলাল ভাইয়ের নগদ আয়ের রাস্তাটা কি আসলে? আমি আপনাদের ওইখানে এত টকব্যাক যে আমি আসলে আমার কানে খুব জার্গন তৈরি হচ্ছে, তো পিছন থেকে এখন স্থির হয়েছে। আমি যেটুকু বুঝতে পারলাম, আপনি জিজ্ঞাসা করছেন আবার করব প্রশ্নটা। আমার মনে হয় একটু বুঝতে পারি মামলার একটা বিষয় বলেছেন। জি, 70টার মতো মামলা রয়েছে। 70টার মামলার মধ্যে 11টা মামলা, 70টা এখন 11টা মামলা এখনো বিচারাধীন। সবার মামলা প্রত্যাহার করা হলো, আপনারটা কেন প্রত্যাহার করা হয় নাই? আপনি লিখছেন যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার পেশা রাজনৈতিক কর্মী, সেই ক্ষেত্রে আপনার নগদ আয়টা কি করে হয়? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রথম বক্তব্য যে আমার এই হাসিনা বিরোধী আন্দোলনে আমার বিরুদ্ধে 200-র উপরে মামলা ছিল। অনেক মামলায় আমি এখন আস্তে আস্তে খালাস পেয়ে এখন হয়তো এই 70টার মতো আছে। আমার বিচার হয়েছে 3টা মামলায়, আমার 7 বছর কারাদণ্ড হয়েছিল, এখনো বিচারাধীন, অর্থাৎ রায় হওয়ার অপেক্ষায় আছে 11টার মতো মামলা। এগুলো আমি আমার উকিল তথ্য অনুযায়ী জানি, হলফনামায় তো দিতে। এখন আপনার মেইন বক্তব্য যে আমার পেশা হলো রাজনীতি, রাজনীতি পেশা হলে আপনি আমার টাকার উৎস, এটাই তো আপনার প্রশ্ন মনে হয়। জি, আপনি আপনার নিজেকে পরিচয় দিচ্ছেন রাজনৈতিক কর্মী হিসাবে, তো রাজনৈতিক কর্মী জনাব আজিজুল বারী হেলাল নগদ আয় কিভাবে করেন? আমি আমার হলফনামা দিয়েছি যে দেখেন, এই যে আপনার সাথে এখন টকশো করছি, আপনি তো আমাকে কিছু টাকা দিবেন না? রাইট। আমি গত 2002 সালে আমি প্রথম টকশোয় বসি আপনার 2002 সালে, আপনার 2 কি 3 সালে আমি চ্যানেল আয়ে প্রথম। তার থেকে এই পর্যন্ত আপনি দেখেন 5ই আগস্টের পর থেকেই তো আমি এবং আন্তর্জাতিক সেমিনারে আমি যত গেছি, আমি সেদিনও জাপানে কোবে ইউনিভার্সিটি এবং এপি ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছিলাম, সেখানে আমি টাকা পেয়েছি। আমি যত অনলাইন টক শো, অনলাইন কনফারেন্স, যত জায়গা যাই, এই একটা টাকা আমি সেই টাকাটার হিসাব একদম করে আপনাকে দিয়েছি। আপনি দেখবেন যেটুকু আমার মনে আছে সেটুকু আমি দিয়েছি, এবং সেই টাকার আবার আমি ট্যাক্সও দিয়েছি। এখন আপনি এখন আমার একটা বক্তব্য যে আমি যখন আমার পেশা আমি রাজনীতি লেখি, তখন অনেক বিতর্ক হয়েছিল। 2007 সালে প্রথম যখন সেনাবাহিনী আমাকে গ্রেফতার করে, তখন তারা আমাকে ভোটার আইডি কার্ড করতে এসেছিল জেলখানার ভিতরে। তখন আমি বলছিলাম আমার পেশা রাজনীতি, কারণ আমি ব্যবসা বাণিজ্য ওইভাবে করি না। আমি এখন ভুয়া একটা ট্রেড লাইসেন্স বানাবো, ভুয়া এগুলো বানানোর মানুষের সম্ভব, মিথ্যার আশ্রয় নেই। এই জন্য আমি প্রকৃত বললাম যে আমি ভাই রাজনীতিবিদ,
এখন উনি বলছে রাজনীতিবিদ পেশা হতে পারে না। আমি তাকে যুক্তি দিয়ে দেখালাম যে হ্যাঁ, রাজনীতিবিদও একটা পেশা হতে পারে। রাজনীতি কোনো আবেগ বা প্যাশন বা নেশা এইসব বিষয় না। না রাজনীতি একটা না পেশা হতে পারে, না, কিন্তু একটা হেলাল ভাই, জীবিকা হতে পারে। হেলাল ভাই, এটা একটা একাডেমিক ডিসকাশন, না এটা একটা একাডেমিক ডিসকাশন। না হেলাল ভাই, এইটা ঠিকই আছে, রাজনীতি পেশা হইতে পারে তখনই যখন আপনার মানে পেশা বলতে তো বুঝি যে আপনি এই দলটার জন্য আপনি একটা কাজ করেন, এই দলটা থেকে আপনাকে একটা বেতন দেওয়া হয়, এরকম লক্ষণ কিন্তু আছে। আমাদের দেশের কমিউনিস্ট পার্টিতেও কিন্তু হোল টাইমারদেরকে টাকা দেওয়া হয়। আপনি বলছেন যে আপনি রাজনীতি পেশা থেকে একটা টাকা পান না, তাহলে আপনার পেশা বলা উচিত টকশো করা, তাই না? যেহেতু টকশো না থেকে না, বা সেমিনার অ্যাটেন্ড করা। এখানে ডিফার করছি। জি, আপনি যদি আবুল মকসুদের বইটা পড়েন, তিনি হ্যাঁ। কিন্তু এটা নিয়ে ব্যাপক লিখছে, এটা একটা বিতর্ক হয়েছে। হুম। আবুল মকসুদের একটা লেখা পড়বেন যে ডাক্তার একজন পেশাজীবী, একজন ইঞ্জিনিয়ার পেশাজীবী, শিক্ষক পেশাজীবী, তার থেকে জীবিকা নির্বাহ হয়, কিন্তু রাজনীতিবিদ পেশাজীবী সেখান থেকে জীবিকা নির্বাহ হয় না। তাহলে এখন কোশ্চেন করতে পারেন যে রাজনীতিবিদ কিভাবে টাকাটা পায়। আমি তখন বললাম যে রাজনীতিবিদের যে আপনার ওই যে বাইরের যে কাজগুলো আছে, যে Okay. এক্সট্রা অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেমন আমি কোন টকশোতে বলেন, সেমিনারে বলেন, রাউন্ড টেবিলে বলেন, কোথাও লেকচারার ইনভাইটেশন যদি পাই লেকচার হিসেবে, তখন আমি একটা সম্মানই পাই। এছাড়াও আপনার প্রত্যেকের একজন পারিবারিক বন্ধু থাকে, নিজস্ব বন্ধু থাকে, যেগুলো আমরা আসলে আনতে পারি না। ওকে, যে তাই না, বুঝতে পারছি। মানে মানে ঘটনা হইতেছে যে আপনি পেশা হিসেবে একজন রাজনৈতিক কর্মী বলতেছেন, কিন্তু আয় আপনার হইতেছে হচ্ছে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে, টক শোতে অংশগ্রহণ করে, বা বিভিন্নভাবে আর কোনোভাবে লেকচার দিয়ে, সেইগুলি হচ্ছে আপনার আয়। তো সেইটা আমি ঠিক জানি না। তবে হেলাল ভাই, আমার এটা সাজেশন থাকবে হচ্ছে যে হেলাল ভাই, আপনি তো বা আমার একটা পরামর্শ থাকবে, আপনারা যদি ফুল টাইম রাজনীতিবিদ হন তাহলে সেইটার কোনো সুযোগ থাকে কিনা যে দল থেকেই কোনো রকম বেতন বা কার্যক্রমের মধ্যে থেকে অংশগ্রহণ করা। আমি জানি না মানে এটা সম্ভব কিনা। হাওয়েভার আমি আমি কারণ কারণ এই আপনি আমাদের যত কথা বললেন সেটা হয়তো আমি খুব সহজ মনে মেনে নিলাম, আমাদের দর্শকরা বলছেনও সেটা যে আমি খুব সহজ লোক এখন, সেই জন্য খুব সহজে মেনে নিলাম। যেমন আমাদের একজন দর্শক বলছেন, উনার নাম মাহিদুল হাসান, না মাহাদি হাসান, খালেদ ভাই আপনার টকশো আমি নিয়মিত দেখি, আগে অতিথি যেই হোক প্রশ্ন হতো সমান ও কঠিন, সেটাই সোর শক্তি ছিল। ইদানিং ব্যক্তিভেদে নরম ও কঠিন প্রশ্নের পার্থক্য চোখে পড়ে, যা দর্শক হিসেবে হতাশ করে। তিনি, আমার ধারণা তিনি আপনাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি বোধহয় আপনাকে একটু নরম প্রশ্ন করলাম। আমি জানি না হেলাল ভাই, কঠিন প্রশ্ন কি হতে পারে সেটাও আমি জানি না, কিন্তু আমি আপনার কাছে আসছি। আমি আশা করতেছি, খুবই আশা করতেছি যে মাওলানা ইউনূস আহমেদ শেখ এখন আমাদেরকে শুনতে পাচ্ছেন এবং আমরাও উনাকে শুনতে পাবো। জনাব ইউনূস আহমেদ শেখ, না করতাম, আপনি কি আমাকে ডাকতেন এই টকশোতে? বলেন। না, ডাকতাম না। টাকাটা কি দিতেন আমাকে? টাকাটা পেতাম? না। আপনি 5ই আগস্টের পরে আমি যত টকশো করেছি, আমি দেখলাম 6-7 লাখ টাকা মনে হয় দেওয়া হয়েছে আমার ওই যে আমি তো তার চেয়ে বেশি পাই, আমি তো তার থেকে বেশি আমার পাই। কোনো আপত্তি নাই তো, কিন্তু পেশা বলতে আমি বুঝি তখন আপনি লিখেন যে আপনার আয় টকশো থেকে হয়, আপনি বক্তৃতা দিয়ে টাকা আমি লিখছি পান, তো। আপনি রাজনৈতিক কর্মী পেশাটা আমার কাছে মনে হয় পেশা তখনই হয় যে পেশা থেকে আমি আসলে টাকা পাবো। যাই হোক হেলাল ভাই, এইখানে একাডেমিক আলোচনা হতে পারে যে পেশা কাকে বলে, এটা একটা আলোচনা। এই ছোট্ট পরিসরে আমরা আলোচনা করতে পারি। ওকে, ঠিক আছে, আমরা অন্য বিষয় পাসপোর্টেও দেখবেন, আমার পাসপোর্টেও লেখা আছে পেশা রাজনীতি। ওকে, ও আমি অনেক রাজনীতিটা পেশা হতে পারে কিনা সেটা আমি আপনার কাছে শুনে নেব। মাওলানা ইউনূস আহমেদ শেখ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আলী ভাই, আমি শুনতে পাচ্ছি। মাওলানা ইউনূস আহমেদ শেখ, আমরা দুটো বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। প্রথম বিষয়টি হচ্ছে যে আপনি হাঁ ভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা। দুই নাম্বার বিষয়টি হচ্ছে আপনি হাঁ ভোটের প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা, এবং দুই হচ্ছে আওয়ামী লীগের ভোট আকর্ষণ করার জন্য আপনি আওয়ামী লীগের ভোট আলাদা করে চাইছেন কিনা। ধন্যবাদ। হাঁ ভোটের বিষয়ে আমরা প্রচার করতেছি এবং হাঁ ভোট দেওয়ার জন্য আমরা মানুষদেরকে বলতেছি। আর যেটা জানতে চেয়েছেন আওয়ামী লীগের ভোট, যেহেতু সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, আমি এখানে কোনো বিভেদ দেখতে চাই না, বিভেদ সৃষ্টি করতেও চাই না। সর্বস্তরের মানুষকে আমরা সম্ভবভাবে দেখেই তাদের থেকে আমরা ভোট আশা করতেছি এবং ভোট চাচ্ছি।
বিস্তর মানুষকে আমরা সম্ভবভাবে দেখেই তাদের থেকে আমরা ভোট আশা করতেছি, ভোট চাচ্ছি। আহ, মাওলানা ইউনূস শেখ, আমি আরেকটি বিষয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, যেহেতু আপনাকে পাইলাম। সেটা হচ্ছে নির্বাচনী হলফনামার তথ্য মতে আপনি ব্যবসা করেন। নির্বাচনের খরচ কি আপনি বহন করছেন নাকি দল থেকে কোনো সহায়তা করা হচ্ছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে কথা বলছেন খালেদ মহিউদ্দিন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন খুলনার ধানের শীষ থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আজিজুল বারী এবং ছিলেন তার বিপক্ষীয় প্রার্থী হেফাজত ইসলাম থেকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা এই ভিডিও থেকে কী শিখলেন, কী জানলেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আবার অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি একটি কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্টে আরেকজন এসে পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে এবং আপনার ওই কমেন্টের ভিতরে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে সেই ভুলটি কিন্তু শুধরে দিতে পারবে। আশা করি আপনি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।